এই রাজা একজন নারী পিপাসু রাজা, যার ঘরে দুইটা বউ থাকা সত্ত্বেও গ্রামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। এমনকি যে মেয়েকে তার পছন্দ হতো তার সাথেই রাত কাটাতে চাইত। গ্রামের ওই অতি সাধারণ মেয়েটিকে কাছে পাওয়ার জন্য যা যা করে তা কল্পনারও বাইরে। ট্রয়নগরী যেরকমের নারীর কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, এই রাজার পরিণতি ঠিক তেমনই হয়। তো বন্ধুরা, দেখা যাক নারী পিপাসু এই রাজার শেষ পরিণতি কি হয়। মুভির শুরুতেই আমরা চোয়ালা ভাই নামের একজনকে দেখতে পাই, যে বসে বসে কিছু ভাবছিল। তখন সেখানে এক পেয়াদা এসে বলে, মালকিন, মালিশার মেয়ে এসে পড়েছে। এটা শুনে চোয়ালা ভাই অনেক খুশি হয়ে যায়। এরপরে সে নিজে গিয়ে মালিশের ছবি মুছতে থাকে। এরপরে চোয়ালা ভাই বাইরে আসে। তখন একজন লোক বলে, মালকিন, এটাই হচ্ছে মালিশার মেয়ে। এই কথা শুনে চোয়ালা ভাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু মালিশার মেয়ে তার দিক রাগান্বিত অবস্থায় বলতে থাকে, আমার বাবা গ্রামবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার শরীরে রক্ত ঝরিয়েছে। আসলে আপনারা কি চান, আমাকে কেন এখানে ধরে এনেছেন? তখন চোয়ালা ভাই বলে, তুমি আসলে মালিশার মেয়ে নয়, তুমি কে তার পরিচয় এখন উন্মোচন করার সময় হয়ে গেছে। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইংরেজদের সাথে যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে মালিশ এবং তার সঙ্গে যে মেয়েটি রয়েছে তার নাম রুদ্রাঙ্গী। এবং এই যে বৃদ্ধ লোকটি বসে আছে, ইনি হচ্ছেন মালিশের দাদা। আর বর্তমানে তার শরীরের অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না। আসলে রুদ্রাঙ্গী হচ্ছে মালিশের ফুপুর বোন, মানে তার ফুফাতো বোন। আর মালিশের বাবা মা বেশ কয়েক বছর আগে এক জটিল রোগের কারণে মৃত্যুবরণ করেছে। আর রুদ্রাঙ্গীর বাবা মা এলাকার জমিদারের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই জন্য দাদাজি তাদের দুইজনকে নিয়ে সবসময় টেনশনে থাকত। এরপরে দাদাজি ব্যাগ থেকে একটা মঙ্গলসূত্র বের করে তাদের দুইজনকে বিয়ে করতে বলে, যাতে করে মালিশ সারা জীবন রুদ্রাঙ্গীর খেয়াল রাখতে পারে। এরপরে তারা একে অপরকে মঙ্গলসূত্র পরিয়ে দেয় এবং মালিশ দাদাকে কথা দেয় সারা জীবন সে রুদ্রাঙ্গীর খেয়াল রাখবে। পরদিন সকালে দাদাজির কাছে জমিদারের লোক আসে আর জিজ্ঞাসা করে, তুমি কেন খেতে কাজ করতে যাচ্ছ না? তোমাকে কি অন্যভাবে বুঝাতে হবে নাকি? তখন দাদাজি বলে, দেখুন, আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তাই আমি খেতে কাজ করতে পারছি না। আমি একটু সুস্থ হলেই খেতে কাজ করতে যেতে পারবো। এই কথা উজান ভাই শুনে ফেলে এবং সে রেগে যায়। তাই সে দাদাকে তার কাছে নিয়ে আসতে বলে। এরপরে উজান ভাইয়ের লোকজন দাদাজিকে বেঁধে তার কাছে নিয়ে আসে। তাকে আধমরা করে ফেলেছে। পেছনে পেছনে মালিশও ছুটে আসে। এরপর তাকে জমিদার বাড়ির গেটের সামনে বেঁধে রাখা হয়। কিন্তু এতে উজান ভাইয়ের মন ভরে না। তখন উজান ভাইয়ের লোকজন দাদাকে ইচ্ছে মতো মারতে থাকে। এত অত্যাচার মালিশ আর রুদ্রাঙ্গী সহ্য করতে না পেরে এসে উজান ভাইয়ের পায়ে পড়ে আর তাকে বলে, প্লিজ দাদাকে ছেড়ে দাও, তার বদলে আমি কাজ করব। তখন উজান ভাই হাসে আর রুদ্রাঙ্গী এবং মালিশকে দূরে ফেলে দেয়। তখন রুদ্রাঙ্গী বেহুশ হয়ে যায় আর মালিশ উঠে গিয়ে আবারও দেখে তার দাদাকে সেভাবেই পিটাচ্ছে। তখন মালিশ তার গুলতি দিয়ে উজান ভাইয়ের কপালে মারে এবং তার মুখে কিছু বালি ছিটিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে দাদাজির কাছে চলে যায়। দাদা তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ আমি বেশি সময় আর বাঁচব না। এটা শুনে মালিশ এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন উজান ভাইয়ের লোকজন তাকে বলছিল, আমাদের ওই বাচ্চাটাকে খুঁজে মেরে ফেলা উচিত। তখন সে বলে, যাও, তোমরা ওই বাচ্চাটাকে খুঁজে আনো। আর এই মুহূর্তে উজান ভাই রুদ্রাঙ্গীকে দেখতে পায় আর তার বউকে ডেকে বলে, ওই বাচ্চাটাকে উঠাও এবং তাকে লালন পালন করো। সে যখন 20 বছরের হয়ে যাবে তখন তার সাথে আমি রাত কাটাবো। এরপরে উজান ভাই বলে, তবে আগে আমাকে ভীমরাজকে এই গ্রাম থেকে সরাতে হবে, কেননা ওই একমাত্র আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য ভীমরাজকে আমার হত্যা করা জরুরি হয়ে গেছে। এরপরে আমাদেরকে ভীমরাজকে দেখানো হয় সে তার কারনামকে নিয়ে নিজের প্রাসাদের দিকে যাচ্ছে। তখন ভীমরাজ কারনামকে বলে, আমার রাজত্ব এই মানুষ কি বলে? কারনাম বলে, কি বলেন মালিক, আপনার জন্মই তো হয়েছে রাজত্ব করার জন্য, আপনার শরীরে রাজাদের রক্ত বইছে। এদিকে বাইরে তখনই উজান ভাইয়ের লোকজন তাদের গাড়ি আটকে ফেলে আর উজান ভাইয়ের লোকেরা ভীমরাজকে বন্দী করে নেয়। আর যখনই ভীমরাজকে মারতে যাবে তখনই এখানে মালিশ চলে আসে আর তার গুলতি দিয়ে উজান ভাইয়ের লোকজনকে কাবু করে ফেলে। তখন তারা একটু কাবু হয়ে গেলে ভীমরাজ বেরিয়ে পড়ে আর ভীমরাজ সবাইকে একে একে মেরে ফেলে। এরপর যেহেতু মালিশ রাজাকে বাঁচিয়েছে তাই ভীমরাজ মালিশকে সাথে নিয়ে রাজমহলে ফিরে। এটা সেই প্রাসাদ ছিল যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তখন সেখানে ভীমরাজের ওয়াইফ মীরা চলে আসে আর সেই মীরাকে বলে, এই বাচ্চাটার জন্যই আজ আমি বেঁচে ফিরেছি, নয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। তাই মীরা বাচ্চাটাকে ভেতরে নিয়ে যায় এবং চেয়ারে বসিয়ে খাবার খেতে দেয়। কিন্তু বাচ্চাটাকে চেয়ারে বসে থাকতে দেখে ভীমরাজের মাথা খারাপ হয়ে যায়। তাই মীরা বাচ্চাটাকে নিচে নামিয়ে খাবার খাওয়ায়। কিন্তু মালিশ খাবার দেওয়ার সাথে সাথে সব খাবার শেষ করে ফেলে, কারণ মালিশের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। যেটা দেখে ভীমরাজ মালিশকে অন্য একটা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে ভীমরাজ মালিশকে বলে, সিংহ সবসময় তার বদলা নিয়েই ছাড়ে, আমি ওই উজান ভাইকে ছাড়বো না। এটা শুনে মালিশ বলে, মালিক, আমি সবসময় আপনার হয়েই কাজ করব। আর আমারও ওর উপরে অনেক রাগ রয়েছে। আমার দাদাকে ও মেরে ফেলেছে, আমিও তাকে একেবারেই মেরে ফেলবো।
তখন ভীমরাজ বলে, ওকে মারার সময় এখন না, যখন সময় আসবে তখন আমি তোকে বলে দেব। তখন মালিশ বুঝে যায় রুদ্রাঙ্গীকে আনতে এবং উজান ভাইকে মারতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপরে আমাদেরকে 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে দেখা যায় ভীমরাজ জ্বালাভাই নামের একজনকে বিয়ে করে নিয়ে এসেছে। ভীমরাজ জ্বালাকে গাড়ি থেকে নামতে বলছিল, তখন জ্বালাভাই ভীমরাজকে বলে তার প্রথম বউয়ের অনুমতি নিয়ে আসতে। জ্বালাভাই খুব দামি মহিলা ছিল, তাই ভীমরাজ তার প্রথম বউয়ের কাছে অনুমতি আনতে যায়। কিন্তু মীরা প্রথমে রাজি হতে চায় না। সে বলে, আমি প্রেগনেন্ট, তুমি কিভাবে এটা করতে পারলে? কিন্তু পরে মীরা রাজি হয়ে যায় ভীমরাজের ভয়ে। জ্বালাভাই নিচে নামতেই চাইছিল না, তাই সব চাকরানিরা তাদের গালিচা বিছিয়ে দেয়। তারপরে সে নিচে নামে। এরপরে মীরা জ্বালাভাইকে বরণ করে নেয়। আসলে মীরা ভীমরাজকে যতটা ভয় পায় জ্বালাভাই তার একটুও পায় না। এরপরে ভীমরাজ যখন জ্বালা ভাইয়ের কাছে যায় তখন সে বুঝতে পারে এখানে জ্বালা ছাড়াও অন্য কেউ ছিল। এখানে উজান ভাইয়ের কিছু লোক এসেছে তাকে মারার জন্য, কিন্তু এখানে জ্বালা ভাই একাই সব গুন্ডাকে মেরে ফেলে। এটা দেখে ভীমরাজ অনেক রেগে যায় আর পরের দিন মালিশকে উজান ভাইয়ের দরবারে পাঠায় তাকে মারার জন্য। আর সেও বদলা নিতে চাচ্ছিল। এখানে মালিশ কোনো কথাবার্তা না বলে সবাইকে ইচ্ছেমতো মারতেছিল। মালিশ সবাইকে মেরে ফেলে। তখনই পেছন থেকে উজান ভাই এসে মালিশকে হাতুড়ি দিয়ে বাড়ি মারে। এতে মালিশ একটু আহত হলেও সে পুরনো স্মৃতি মনে করতে থাকে আর সেও উজান ভাইকে হাতুড়ি দিয়ে মারে। আর তার দাদার মতো সেও তাকে ঘোড়ার সাথে বেঁধে টেনে হিস্ট্রে ভীমরাজের কাছে নিয়ে আসে। এটা দেখে ভীমরাজ অনেক খুশি হয়ে যায়। এরপর মালিশ উজান ভাইকে জুতার মালা পরিয়ে দেয়। এজন্য উজান ভাই অনেক রেগেছিল আর তার রাগ দেখে ভীমরাজ তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ভীমরাজ মালিশের উপর অনেক খুশি হয়ে বলে, আজ আমি তোর উপরে অনেক খুশি, তুই কি চাস বল? তখন মালিশ বলে, মালিক, আমার নিজের জন্য তেমন কিছুই চাই না, শুধুমাত্র নদীর পানি যেন গ্রামবাসীরা সবাই ব্যবহার করতে পারে, শুধু এইটুকুই চাই, যেন তারা পানি নিয়ে আর কষ্টের দিন না পার করে। আর আমি চাই এই গ্রামে একটা স্কুল করা হোক। তখন পানির ব্যাপারটা ভীমরাজ সহজেই রাজি হয়ে যায়, কিন্তু স্কুলের ব্যাপারটা রাজি হয় না। আর সে গ্রামবাসীকে বলে, স্কুলের দরকার নেই, তোমাদেরকে আমি কিছু খাবার এবং কাপড় চোপড় উপহার দিচ্ছি, সেটা নিয়ে যাও। এখানে ভীমরাজ বুঝে যায় যদি এলাকায় মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে কেউ আর তার গোলামি করবে না। এরপরে ভীমরাজ বাসরাত পালন করার জন্য জ্বালার কাছে যায়। এদিকে মীরা বসে বসে কান্না করতে থাকে। অন্যদিকে ভীমরাজ যখন তার কাছে যায় তখন ওইসব স্মৃতি ভেসে উঠতে থাকে যখন জ্বালা ভাই তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তখন ভীমরাজ বলে, সাহসিকতা শুধুমাত্র পুরুষদের জন্য, মেয়েদের সবসময় নম্র ভদ্র কথা কম বলতে হবে, যেটা একটা পুরুষকে শিকার করার কাজ করবে। যেভাবে একটা সিংহ তার শিকারকে ভয় দেখিয়ে মজা নিতে পারে, আমিও যতদিন তোমার চোখে আমার জন্য ভয় না দেখব ততদিনে তোমার সাথে থাকবো না। আমি চাই তুমি আমার সামনে মাথা নিচু করে দাঁড়াও, যতদিনে তুমি আমার সামনে মাথা নিচু করে না দাঁড়াবে ততদিনে তুমি আমাকে পাবে না। এই কথাটা চোয়ালার ভালো লাগে না, কিন্তু তার তো কিছুই করার ছিল না। এরপরে ভীমরাজ চোয়ালাকে বাদ দিয়ে মীরাকে নিয়ে চলে যায়। এরপরে প্রাসাদে নাচ গানের অনুষ্ঠান দেখানো হয়। তার ভেতর থেকে চোয়ালার নজর পড়ে মালিশের উপরে। সে ভাবে যে করেই হোক মালিশকে তার করেই ছাড়বে। পরদিন ভীমরাজ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সুযোগে চোয়ালা নিচে চলে আসে আর দেখতে পায় মালিশ প্র্যাকটিস করছিল। তখন সেখানে চোয়ালা চলে আসে আর তার সাথে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিসের এক ফাঁকে মালিশ বুঝে যায় চোয়ালা তার কাছে কি চাইছে। তখন সে এটাকে তেমন একটা কেয়ার করে না। আর অন্যদিকে চোয়ালা ভাইয়ের ইন্টেনশন তো পুরোই পরিষ্কার ছিল। তো যাই হোক, অন্যদিকে ভীমরাজ শিকারে ব্যস্ত ছিল। তখন তার চোখ জঙ্গলের ভেতরে একটা সাধারণ মেয়ের উপরে পড়ে। মেয়েটা একটা ছাগল নিয়ে খেলা করছিল। এটা দেখে ভীমরাজ তার প্রেমে পড়ে যায়। এজন্য সে মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তার গাড়িতে উঠায়। ভীমরাজ তার সহকারীকে বলছিল, এই মেয়েকে জঙ্গলে রাখা ঠিক হবে না, তাকে আমার রাজমহলে নিয়ে যত্ন করে তুলে রাখবো। তখন মেয়েটা খুব ভয় পেয়ে যায় আর ভীমরাজ মনের আনন্দে গাড়ি চালিয়ে সামনের দিক এগিয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটি পাগল মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে আর সেই মেয়েটা তাকে বলতে থাকে, ভীমরাজ, তুমি শুধুমাত্রই আমার, আমাকে তোমার গাড়িতে উঠিয়ে নিয়ে যাও। আর এই সুযোগে সেই মেয়েটা গাড়ির পেছন থেকে পালিয়ে যায়। ভীমরাজ যখন পেছনে ফিরে তাকায় তখন সেই মেয়েটাকে আর সেখানে দেখতে পায় না। তখন ভীমরাজ পাগলের মতো হয়ে যায়। তার ভেতরে ওই মেয়েটা নেশার মতো হয়ে গিয়েছে। রাজমহলে এসেও ওই মেয়েটার কথাই ভাবতে থাকে। এমনকি খাবার খাওয়ার সময়, ঘুমানোর সময় ওই মেয়েটার কথাই ভাবতে থাকে। সে যে কোনো কিছুর মূল্যে ওই মেয়েটাকে পেতে চায়। আর এইদিকে চোয়ালা ভাইও মালিশের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তার মাথায় শুধু মালিশ ঘোরাফেরা করছিল। আর এইদিকে ভীমরাজ ওই মেয়েটাকে খোঁজার জন্য সেই জঙ্গলে আবার যায়, কিন্তু কোনো লাভ হয় না। সে সেই মেয়েটাকে আর খুঁজে পায় না। এদিকে আমরা চোয়ালা ভাইকে দেখতে পাই যে তার দাসীকে বলছিল, যাও এখনই গিয়ে মালিশকে আমার কাছে নিয়ে আসো। তারা যখন মালিশের কাছে যায় তখন মালিশ তাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি যাব না। দাসীরা যখন চোয়ালাকে এটা এসে বলে তখন সেও পাগল হয়ে যায়। একটা বন্দুক বের করে সোজা মালিশের কাছে চলে যায় আর মালিশের গলায় ঠেকিয়ে তাকে তার রুমে যেতে বলে। কিন্তু মালিশ তখন বলে, দেখেন মালকিন, এটা আসলে ঠিক না, আমি মালিককে ধোকা দিতে পারবো না। জলাভাই তার কোনো কথাই শোনে না, তার গলায় বন্দুক ঠেকিয়ে তাকে তার রুমে নিয়ে যায়। কিন্তু মালিশ জলাভাইকে এখানে বলছিল, দেখেন, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে ধোকা দিতে পারবো না।
এটা শুনে জ্বালাবাই বলে, দেখো তুমি যদি আমার কথা মেনে নাও আর আমার হয়ে যাও তাহলে আমি তোমাকে এই রাজমহলের মালিক বানিয়ে দেব, তোমাকে রাজা বানাবো, তোমার জন্য ওই ভীমরাজকেও মেরে ফেলবো, তুমি ভীমরাজের জায়গা নিও। এসব কথা শুনেও মালিশ জ্বালাবাইকে মানা করে দেয় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। আর এইদিকে মালিশ বের হতেই ভীমরাজ চলে আসে আর ভীমরাজের চোখে শুধু ওই মেয়েটাই ভাসছিল, তাই সে জ্বালাভাইকে পেন্টিং করতে বলে। ভীমরাজ সেই মেয়েটার বর্ণনা বলছিল আর জ্বালাভাই পেন্টিং আঁকছিল, কিন্তু এরপরে আমরা দেখতে পাই সেই পেন্টিংয়ে ভীমরাজের অ্যাসিস্ট্যান্টের ছবি আঁকা ছিল। এরপরে ভীমরাজ তার রুমে চলে যায়। এখানে ভীমরাজ মালিশকে ডেকে পাঠায়। ভীমরাজ মালিশকে ওই মেয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে আর তাকে ওই মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য অনুরোধ করতে থাকে। এর পরের সিনে আমরা ওই মেয়েটাকে মালিশের সঙ্গে দেখতে পাই। মালিশ তাকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে আসে। ভীমরাজ ওই মেয়েটাকে দেখে মালিশকে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে, তুই আমার ভাই, তুই যা চাস আমি তাই তোকে দেব, দে ওই মেয়েটাকে আমার কাছে তুলে দে। আর এখান থেকে আমরা জানতে পারি ওই মেয়েটা আসলে অন্য কেউ ছিল না, সে ছিল মালিনের ওয়াইফ রুদ্রাঙ্গী। মালিশ তাকে নিয়ে এসে ভীমরাজের পায়ে পড়ে। এখানে মালিশ বলছিল, আমি যখন উজান ভাইকে মারতে গিয়েছিলাম সেই দিনই আমি রুদ্রাঙ্গীকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই উজান ভাই আমার সব আত্মীয়দেরকে মেরে রুদ্রাঙ্গীকে বন্দী করে রেখেছিল। আমি শুধু আপনার জন্য উজান ভাইকে আগে মারিনি, যেন আপনি আপনার বদলা নিতে পারেন। রুদ্রাঙ্গীকে আমি অনেক ছোটবেলায় বিয়ে করে ফেলেছি আর তখন আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম যে আমি যে করেই হোক রুদ্রাঙ্গীর গায়ে কোনো আঁচড়ও লাগতে দেব না, আমি তার জন্য মরতেও পারি। আর এইসব শোনার পরে আপনি যদি আমার জীবনটাও নিতে চান তাহলে আমি আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। মালিশের মুখে এসব কথা শুনে ভীমরাজ পাগল হয়ে যায়। এগুলো মীরা এবং জ্বালাভাইও দেখছিল, কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে ভীমরাজ মালিশকে কিছুই বলে না, নিজের রক্ত দিয়ে দুজনকে বরণ করে নেয় আর মালিশকে উল্টো 1 একর জমি দিয়ে দেয়। আর মীরাকে বলে, তুমি এদের দুইজনকে ধুমধাম করে বিয়ে দিয়ে দাও, কারণ ছোটবেলায় আমি তো এদের বিয়ে দেখিনি। ভীমরাজের এমন পরিবর্তন দেখে মীরাও খুব খুশি হয়, কিন্তু জ্বালাভাই এতটা খুশি হয় না। সে ভাবতে থাকে মালিশ একটা সাধারণ মেয়ের জন্য পাগল হয়ে গেছে। এদিকে আমরা ভীমরাজকে দেখে বুঝতে পারি তার মনে কিছু একটা চলছে, কারণ যতটা মিষ্টি ততটাই ঝাল। মীরা তাদের দুজনকে আবারও বিয়ে দেয়। এরপরে রুদ্রাঙ্গী জ্বালাভাইয়ের কাছে আশীর্বাদ নিতে যায়, কারণ মালিশই তাকে এখানে আসতে বলেছে। জ্বালাভাই রুদ্রাঙ্গীকে বলছে, তোর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? তুই কি এমন জিনিস দিয়ে 2টা পুরুষকে নিজের করে নিলি? রুদ্রাঙ্গী বলে, মালিশ সবসময় আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে, যে আপনি উপর থেকে অনেক শক্ত হলেও ভেতর থেকে অনেক ভালো মনের মানুষ। জ্বালাভাই এই কথা শুনে একটু গলে যায়, কিন্তু আবারও হঠাৎ করেই তার উপরে রেগে যায়। তো যাই হোক, এইখানে সবকিছু হয়ে যাওয়ার পর তারা যখন বের হয়ে যাচ্ছিল তখনই ভীমরাজ মালিশকে দাঁড় করায়। আর এইখানে আমরা ভীমরাজের আসল রূপ দেখতে পাই। সে মালিশকে বলছিল, কোথায় যাচ্ছিস? আমি কি তোকে এই জন্যই জায়গা দিয়েছি? তুই শুধু রুদ্রাঙ্গীকে একটি রাতের জন্য আমার কাছে দিয়ে যাবি, তার বদলে তুই যদি আমার কাছে আরও কিছু চাস তাহলে সেটাও পাবি। এটা শুনে মালিশ বলে, মালিক ধৈর্যের সীমা পার করবেন না। ভীমরাজ বলে, ও আচ্ছা, আমার কুকুর আমাকেই ঘেউ ঘেউ করে। মালিশ বলে, আজকে যদি আমার রুদ্রাঙ্গীর উপরে কেউ খারাপ নজর দেয় তাহলে তাকে আমি জীবিত রাখবো না। ভীমরাজ বলে, তাই নাকি? এটা বলার পরই ভীমরাজের লোকেরা মালিশের উপর চারপাশ থেকে ঘিরে ধরে। মালিশ একাই রুদ্রাঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। প্রথমে তো মালিশ তাদের সবাইকে মারতে থাকে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই একটা পর্যায়ে এসে তারা মালিশকে আটকে ফেলে। তারপরও ভীমরাজ রুদ্রাঙ্গীকে ধরে তার সামনে মালিশকে মারতে চেয়েছিল, কিন্তু ভীমরাজ বলছিল, তুই না রুদ্রাঙ্গীর জন্য মরতে চেয়েছিস, তাই আমি তোকে এটাই উপহার দিব। কিন্তু তখনই ভীমরাজের পেছন থেকে জ্বালাভাই তার মাথায় বন্দুক ধরে আর মালিশকে রুদ্রাঙ্গীকে এখান থেকে নিয়ে যেতে বলে। তখন মালিশও দেরি না করে রুদ্রাঙ্গী ও একটা বন্দুক নিয়ে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পরে ভীমরাজ জ্বালাভাইয়ের হাত থেকে বন্দুকটা নিয়ে তাকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। জ্বালার দিকে বন্দুক তাক করে বলে, তোর কিভাবে এত সাহস হলো নিজের স্বামীর উপরে বন্দুক তাক করার? তখন জ্বালাভাই বলে, তুই নিজেকে সিংহ মনে করিস, তাই এখনো বন্দিঘরে শিকার করছিস। তুই তো পুরুষ নামে কলঙ্ক। আপনি যদি আসল শিকারী হয়ে থাকেন তাহলে মালিশকে খোলা ময়দানে শিকার করে দেখান, যেন সবাই বুঝতে পারে এক সিংহের সাথে লড়াই করাটা কতটা ভয়ানক পরিণতি হতে পারে। এখানে জ্বালাভাই মালিশের সঙ্গ দিয়েছিল আর নিজের মাথা খাটিয়ে ও ভীমরাজকে শান্ত করেছিল। এখন ভীমরাজ যেটা করতে চাইছে তা আপনার কল্পনারও বাইরে। আর এখন ভীমরাজ চাইছিল মালিশ যেন তার পায়ের কাছে এসে পড়ে, কারণ তার কাছে তার সম্মানটাই বেশি ছিল। আর এইদিকে মালিশ রুদ্রাঙ্গীকে নিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিল, কারণ সে জানত ভীমরাজ তার লোক দিয়ে গ্রামে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। মালিশ রুদ্রাঙ্গীকে জিজ্ঞাসা করে, আমার আর তোমার বিয়ে ছোটবেলায় দিয়ে দেওয়া হয়েছে, তাই তুমি যদি এই চিন্তা করে আমার সঙ্গে থাকতে চাও তাহলে সেটা তোমার ভুল ধারণা। তোমার যদি আমার সাথে থাকতে ভালো না লাগে তাহলে তুমি অন্য কাউকে জীবনসঙ্গী বানিয়ে নাও, কারণ তখন আমরা ছোট ছিলাম আর এসব বিষয় নিয়ে আমরা কিছুই জানতাম না। এসব শুনে রুদ্রাঙ্গী বলে, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর এখন যদি আমার সাথে কেউ সম্পর্ক করতে চায় বা আমাকে কেউ ব্যবহার করতে চায় তাহলে সেটা হবে আমার লাশ। রুদ্রাঙ্গীর মুখে এই কথা শুনে মালিশ খুব খুশি হয়। ও
অন্যদিকে ভীমরাজও তার লোক লাগিয়ে তাদেরকে খুঁজতেছিল, কিন্তু তারা তাদেরকে কিছুতেই খুঁজে পায় না। ভীমরাজের হুকুমে তার লোকেরা গ্রামের সব বাচ্চা এবং বুড়োদেরকে মেরে তাদের দুইজনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এখন তারা নিজেদের স্বামী এবং সন্তানের এই অবস্থা দেখে গ্রামের সব মহিলারা ভীমরাজের কাছে চলে যায়। তখন ভীমরাজের কাছে মিনতি করতে থাকে তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু ভীমরাজ তাদেরকে বলে, তোমরা যদি তোমাদের স্বামী এবং সন্তানকে ফিরে পেতে চাও তাহলে রুদ্রাঙ্গীকে ধরে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তাদেরকে ছেড়ে দেব। আর এই কথা শুনে গ্রামের কিছু মহিলারা রুদ্রাঙ্গী এবং মালিশকে খুঁজে বের করে তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। মালিশ তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমাদেরকে কেন ধরতে এসেছ? তখন সেখানে থাকা একটি মেয়ে সব ঘটনা খুলে বলে। আসলে এই মেয়েটা বিয়ে করেছে আর আশীর্বাদ নেওয়ার জন্য ভীমরাজের মহলে গিয়েছিল, কিন্তু ভীমরাজের নজর ওই মেয়েটার দিকে ছিল। ওই মেয়েটা আর তার স্বামী যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ ভীমরাজের গাড়ি নিয়ে তাদের সামনে এসে পড়ে। বলতে থাকে মেয়েটাকে তার ভালো লেগেছে। আর এটা শোনার পর তার স্বামী রেগে যায়। তখন ভীমরাজ ছেলেটিকে মেরে গাছের সাথে টানিয়ে দেয় আর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। মেয়েটা এসব বলেই কান্না করছিল। তারা সবাই বলছিল তাদের গ্রামের পরিস্থিতি একদমই ভালো নয়। ভীমরাজ আমাদের সবার উপরেই অনেক অত্যাচার করছে, কিন্তু আমরা চাই তুমি মাথা নিচু করবে না। ওই ভীমরাজ যদি আমাদেরকে মেরেও ফেলে তবুও তোমরা মাথা উঁচু রাখবে। তারপরে এই কথাটাই ওই মেয়েটা রাজমহলে গিয়ে ভীমরাজকে বলতে থাকে। এটা শুনে ভীমরাজ আরও রেগে যায়। তাই এখন গ্রামের সব মানুষকে পেটানো বাদ দিয়ে তার লোকদেরকে সব মেয়েদের কাপড় খুলে দেওয়ার নির্দেশ দেয়। আর এদিকে রুদ্রাঙ্গীও মালিশকে বলছিল, তুমি কিভাবে পারো কাপুরুষের মতো লুকিয়ে থাকতে? ওইদিকে গ্রামের সব মানুষদেরকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। তাই মালিশও সিদ্ধান্ত নেয় সে ভীমরাজের সঙ্গে মুখোমুখি লড়াই করবে। এদিকে যখন ভীমরাজের লোকেরা মহিলাদের উপর অত্যাচার করছিল তখন মালিশ সেখানে এসে সব লোকদেরকে মারতে থাকে। কিছুক্ষণ মারার পরে কার্নামকে বলে, ভীমরাজকে গিয়ে বলে দাও এই গ্রাম তার বাবার না, আর আমরাও তার গোলাম না, তাকে তার সীমার মধ্যে থাকতে বলো। আর এই কথাগুলো কার্নাম গিয়ে ভীমরাজকে বলে। এই কথা শুনে ভীমরাজ গ্রামবাসীকে পানি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার লোকদেরকে বলে যে নদীর পানি আটকে দাও। তো পরের দিন তার লোকেরা তার কথা মতো সেই কাজটি করে, পানি আটকে দেয়। তাই গ্রামবাসীরা কেউ পানি নিতে পারে না, কিন্তু তবুও গ্রামবাসীরা একটুও ভেঙে পড়ে না। তারাও তাদের সিদ্ধান্তে অটল থাকে। কিন্তু দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। তবে পানির অভাবে সবাই ক্লান্ত হয়ে পড়ে। পশু পাখি সবাই পানির অভাবে মারা যাচ্ছে। বাচ্চারা পানি খেতে না পেরে ক্লান্ত হয়ে পড়ছে। রুদ্রাঙ্গীর কাছে এসে বাচ্চারা পানি খাওয়ার জন্য কান্না করতে থাকে। দেখতে দেখতে গ্রামের পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। আর এসব রুদ্রাঙ্গী একদমই মেনে নিতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় সে ভীমরাজের কাছে যাবে। রুদ্রাঙ্গী গ্রামের সবাইকে একসাথে জড়ো করে বলতে থাকে, আমি নিজের জন্য কাউকে মরতে দেখতে পারবো না, আমার জন্যই হচ্ছে যত সমস্যা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভীমরাজের কাছে চলে যাব। আর এই কথা শুনে মালিশ না চাওয়া সত্ত্বেও তাকে রাজি হতে হয়, কারণ মালিশ বুঝে গিয়েছিল ভীমরাজের বিপক্ষে যাওয়া এত সহজ নয়। তাই সেও গ্রামবাসীকে বোঝাতে থাকে। অন্যদিকে কার্নামা গিয়ে ভীমরাজকে জানায় রুদ্রাঙ্গী আপনার কাছে আসার জন্য রাজি হয়ে গিয়েছে। এটা শুনে ভীমরাজও খুব খুশি হয়ে যায়, কিন্তু এখানেও সে একটা শর্ত রেখে দেয়। আমরা দেখতে পাই কার্নামা মালিশের কাছে গিয়ে বলছিল ভীমরাজের শর্ত হচ্ছে তোমাকে গিয়ে তার পা ধরে মাপ চাইতে হবে, তুমি যদি এটা করো তাহলেই সে পানি দেবে। তখন মালিশ প্রথমে রাজি হয় না, কিন্তু এক পর্যায়ে এসে রুদ্রাঙ্গীর কথায় তাকে রাজি হতে হয়। মালিশ তখনই ভীমরাজের রাজমহলে চলে যায়। এখানে ভীমরাজ মালিশকে বলছিল, কিরে কুত্তা, বুঝে গেছিস তোর জায়গায় কোথায়, হাঁটু গেড়ে আমার কাছে মাপ চা। তখন মালিশ তার পায়ে পড়ে যায়। ভীমরাজ বলে, আমার সাথে চ্যালেঞ্জ করিস, তাই আমি তোকে আমার পায়ের কাছে এনে মাপ চাওয়ালাম। কিন্তু এতেও ভীমরাজের মন ভরে না। সে মালিশের কাছে গিয়ে বলে, এখন তুই রুদ্রাঙ্গীকে বউ সাজিয়ে আমার কাছে নিয়ে আসবি, আর যখনই রুদ্রাঙ্গী আমার পায়ের কাছে আসবে তখনই গ্রামবাসীরা নদীর পানি পান করতে পারবে। এত কিছু শোনার পরেও মালিশ রাজি হয়ে যায়। মালিশ দৌড়ে তার গ্রামে চলে যায় আর রুদ্রাঙ্গীকে গিয়ে সব জানায়। রুদ্রাঙ্গী এটা শুনে রাজি হয়ে যায়। সে শেষবারের মতো পুজো করে ঘরে গিয়ে বউ সাজে তৈরি হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে রুদ্রাঙ্গী শেষবারের মতো ভাত খেয়ে যায়। এরপরে মালিশ রুদ্রাঙ্গীকে রাজমহলে নিয়ে যায়। ভীমরাজ রুমের ভেতরে যাওয়ার সময় মালিশকে অ্যাটিটিউড দেখিয়ে রুমের ভেতরে চলে যায়। আর অন্যদিকে গ্রামের সব লোকেরা নদী থেকে পানি উঠাতে যায়। আর ভীমরাজ রুদ্রাঙ্গীকে বলতে থাকে, তোরা হচ্ছিস আমার পায়ের ধুল, আমি যেমনটা চাইবো তোরা তেমনটাই করবি। রুদ্রাঙ্গী দাঁড়িয়ে শুধু কান্নাই করছিল। অন্যদিকে মালিশ বাইরে বসেছিল। তখন চোয়ালা ভাই তাকে বলছিল, সেদিন যদি তুমি আমার কথা মেনে নিতে তাহলে আজকের এই দিনটা দেখতেই হতো না, আর ভীমরাজও বেঁচে থাকতো না। না ভীমরাজ বেঁচে থাকতো, না ওই বেচারিকে এত কষ্ট পোহাতে হতো। কিন্তু জ্বালা ভাই জানতো না মালিশ আসলে এসব কেন করছে। ঠিক তখনই সেখানে কার্নামা চলে আসে। কার্নামা তখন তাকে বলে, আজকে যদি রুদ্রাঙ্গীকে এখানে না আনা হতো তাহলে গ্রামের অর্ধেক মানুষ পিপাসায় মারা যেত। রুদ্রাঙ্গীর কারণে গ্রামের সবাই পানি পাচ্ছে। অন্যদিকে দেখা যায় ভীমরাজের কিছু লোক ওই নদীর পানিতে বিষ মিশিয়ে দিচ্ছে, যেন গ্রামবাসীরা এই পানি পান করে মরে যায়। অন্যদিকে মীরা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। আর সে জ্বালাবাইকে বলে, প্লিজ তুমি এই সন্তানটিকে গ্রামের কাউকে দিয়ে দাও, যেন সে তাদের মধ্যে থেকে গ্রামবাসীর কষ্ট বুঝতে পারে।
এরপরে মীরা মালিশকে ডেকে আনে। এরপর বাচ্চাটাকে দিয়ে বলে, প্লিজ তুমি এই বাচ্চাটার খেয়াল রাখো। আর এখানেই মীরা মারা যায়। আর অন্যদিকে রুদ্রাঙ্গীও মরে যায়। এই খবর মালিশ জানতে পেরে ভীমরাজের উপরে অ্যাটাক করে বসে। অন্যদিকে গ্রামবাসীরাও ভীমরাজের অপকর্মে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তার প্রাসাদ আটক করে বসে। মালিশ ভেতরে সবাইকে মারছিল। তখন জ্বালা এসে বলে, তোমাকে আগে এই বাচ্চাটাকে এখান থেকে বের করতে হবে। তখনই তাদেরকে ভীমরাজের গুন্ডারা চারদিক থেকে ঘিরে ধরে। আর সেখানে জ্বালা নিজেই তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এইসব দেখে ভীমরাজ নিজেই বাইরে চলে আসে। আর সেখানে মালিশের এক বন্ধু রানাও চলে আসে। তো মালিশ বাচ্চাটাকে তার হাতে দিয়ে বলে, তুমি এই বাচ্চাটাকে নিয়ে শহরে চলে যাবে এবং পড়াশোনা করিয়ে তারপরে গ্রামে নিয়ে আসবে। সে যেন বাইরে পড়াশোনা করে গ্রামবাসীকেও শিক্ষা দিতে পারে। তো এরপরে রানা বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে ভীমরাজ জ্বালা ভাইকে মারতে ছিল। তার সঙ্গে মালিশকেও মারতে শুরু করে। মালিশকে মারতে মারতে বাইরে বের করে ফেলে। কিন্তু অলরেডি এখানে গ্রামবাসীরা উপস্থিত ছিল। তখন তাদের মধ্য থেকে যখন কেউ ভীমরাজের উপর আক্রমণ করতে যায় তখন সে একাই সবাইকে ঘায়েল করে ফেলে। এইসব দেখে মালিশ অনেক রেগে যায়। আর ভীমরাজের পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে আসে আর একটা গাড়ির সাথে বেঁধে রাখে। এখানে আমরা দেখতে পাই ভীমরাজের অ্যাসিস্ট্যান্ট কারনামও এখন গ্রামবাসীর পক্ষে কথা বলছে। কিন্তু ভীমরাজ তাদের সবার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তাই সে উপর থেকে গাড়িটাকে ভেঙে নিচে ফেলে আর মালিশের সঙ্গে ফাইটিং করতে শুরু করে। এই মারামারির এক পর্যায়ে ভীমরাজ মালিশের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এর জন্য মালিশ এখানে আহত হয়ে পড়ে। এরপরে ভীমরাজ আবারও তার চেয়ারে গিয়ে বসে পড়ে, কারণ সে ভেবেছিল মালিশকে মারলে গ্রামবাসীরা আবারও তার গোলামি করতে শুরু করবে। কিন্তু গ্রামবাসীরা আর তার গোলামি করতে চায় না। তখনই গ্রামবাসীরা সবাই মিলে মালিশের পক্ষে দাঁড়ায়। একটু পরে জ্বালা মালিশকে পেছন থেকে একটা তরবারি ছুড়ে দেয় আর ভীমরাজকে হত্যা করতে বলে। এখন গ্রামবাসীরা সবাই ভীমরাজের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে যেতে থাকে। পেছন দিয়ে জ্বালা ভাইও এগিয়ে আসছিল। তবুও ভীমরাজের চোখে কোনো ভয় ছিল না। এরপরে মালিশ যখন দৌড়ে উপরে আসছিল তখন ভীমরাজ তলোয়ার দিয়ে নিজের মাথা নিজেই কেটে ফেলে, কারণ সে বুঝে গিয়েছে গ্রামবাসীরা এখন তাকে আর ছাড়বে না। তারপরে গ্রামবাসীরা স্বাধীন হয়ে যায় এবং তারা সবাই খুশি হয়ে যায়। এদিকে মালিশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন জ্বালাবাই তাকে সামলাচ্ছিল। মালিশ তখন তাকে বলে, আমার স্বপ্ন হচ্ছে এই গ্রামটাকে সুস্থ এবং সুন্দরভাবে সাজানো আর এই মহলটাকে একটা স্কুলে পরিণত করবে, যেন গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো থাকে। এখানে মালিশ জ্বালার কাছ থেকে ওয়াদা নেয় যে যতদিন মীরার মেয়ে এই গ্রামে ফিরে না আসে ততদিন সে এই গ্রামটাকে সুন্দরভাবে দেখে রাখবে। এইসব বলে মালিশ এখানেই মারা যায়। আর এর মধ্য দিয়ে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে জ্বালা ভাই মীরার মেয়েকে এসব কথা শোনাচ্ছিল আর তাকে বলে, এখন থেকে এই সব কিছুই তোমাকে সামলাতে হবে। এটা তোমার কর্তব্য। তুমি তোমার মা এবং মালিশের স্বপ্ন পূরণ করতে পারবে। যাও, গ্রামের সব কোনায় কোনায় শিক্ষার আলো পৌঁছে দাও। এরপরে দেখা যায় ভীমরাজের রাজমহল একটা স্কুলে পরিণত হয়ে গিয়েছে। আর জ্বালা বসে বসে ভাবছিল এই সমস্ত কিছু মালিশ আর রুদ্রাঙ্গীর জন্যই হয়েছে। আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা একটু বড় হলেও গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বড় গল্প পেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।